আলোচকদেরকে বিপদে ফেলবার জন্য যথাযথ পরিবেশ, কারণ কোন জায়গাটা নিয়ে কথা বলবো এটা বুঝতে পারাটাই কঠিন। জালটা এতই ছিটানো, এতই ছড়ানো যে কোথায় ঠিক মাছটা আটকাবে তাকে খুঁজে বের করা খুব কঠিন হয়ে পড়বে। তবে আমার নিজের আলোচনা, আমার নিজের চর্চা করবার একটা আগ্রহী জায়গা আছে আলাদা। একটা আলাদা আগ্রহের জায়গা আছে। আমি ভারতবর্ষের দেশভাগকে ঘিরে যে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভাষাগত দোলাচলগুলো ঘটে গেছে, সেই দোলাচলগুলোর সঙ্গে আমাদের এই যে জাতি এবং ধর্মভিত্তিক রাষ্ট্রগুলো গড়ে উঠল, তাদের বর্তমানে একটা সম্পর্ক নিরূপণের ব্যাপারে আমার একটা আগ্রহ আছে। এই আগ্রহের জায়গা থেকে আমার নিজের একটা ভাষার ক্ষেত্রে আলাদা আগ্রহ রয়েছে। আমি সেটা নিয়ে চর্চা করি, ওই ভাষার কাজগুলোকে নিয়ে অনুবাদও করে থাকি। সঞ্চালক যেটা বলে গেলেন, আমি উর্দু ভাষা এবং ফার্সি ভাষা নিয়ে কাজ করি। পুরনো হিন্দি ভাষার সম্পর্কে আমার আগ্রহ আছে। এবার একটা বই বেরোবে, কবিরা দোহা, হিন্দি প্রবর্তিত। আমার আজকের কথা বলার বিষয়টা হবে এই ভাষাটাকে ঘিরে প্রকৃত অর্থে আমরা যে ভাষা আমাদের রাষ্ট্রগুলোর মাঝে আজকে দেখতে পাই, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে এই ভাষাগুলো বর্তমানে যে পরিস্থিতি, যে অবস্থানে আছে, তার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এবং সেই ইতিহাসটা একটা ঔপনিবেশিক একটা যাকে বলা হয় মোচড় রয়েছে। এই ভাষাগুলোর ঔপনিবেশিক আমলের, অর্থাৎ ইংরেজ আমলের যে মোচড়গুলো নিয়েছিল, সেই মোচড়গুলোর সঙ্গে বর্তমানে আমরা যে রাষ্ট্রগুলোকে ভাগ অবস্থায় দেখতে পাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই রাষ্ট্রগুলো গড়ে ওঠার পেছনে সেই ভাষাকে যে নিয়ে যে রাজনীতি শুরু করেছিল, যে বিশেষ একটা দিকে ঠেলে দিয়েছিল ইংরেজরা তাদের নিজেদের শাসন ব্যবস্থাকে পুক্ত করবার জন্য, এই রাজনীতিতে একটা প্রত্যক্ষ এবং খুব প্রবলতম প্রভাব রয়েছে। আমি এই আলোচনার মধ্যে যে ভাষাটাকে নিয়ে চর্চা করি, সেই ভাষাটার প্রেক্ষাপটের উদাহরণটা নিয়ে কথা বলার চেষ্টা করব। ভাষার নাম হচ্ছে উর্দু ভাষা। আমরা যে ভাষাটাকে আজকে 21 ফেব্রুয়ারিতে আমরা জানি যে এটা নিঃসন্দেহে একটা শত্রু ভাষা। এটা একটা হ্যাঁ, এই প্রশ্ন এখন আসছে যে ভাষা কি করে ভাষায় শত্রু। অর্থাৎ এই প্রশ্ন আসতে পারে যে কোনো শাসক গোষ্ঠী কি কোনো ভাষা তৈরি করতে পারে, কোনো রাষ্ট্র কি কোনো ভাষা তৈরি করতে পারে, কোনো প্রতিষ্ঠানের পক্ষে কি কোনো আলাদা ভাষা তৈরি করা সম্ভব। প্রশ্নগুলো আসবে। প্রশ্নগুলো আপনাদের সামনে ছুঁড়ে দেওয়ার আগে আমি শুধুমাত্র যাকে বলা হয় যে, যেহেতু সময় কম, মিনিয়েচার পেইন্টিং এখানে ডিটেল করার সম্ভাবনা সুযোগ নেই, আমি শুধুমাত্র যাকে বলে রূপরেখাগুলো এঁকে যাই আপনাদের সামনে। আপনার কথাগুলো পরে বিস্তারিত কোনো সুযোগ এলে আবার আপনাদের যখন নিজেদের আগ্রহ জাগবে, আপনি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন। গৌতম বুদ্ধ যখন গত হওয়ার আগে তিনি তার শিষ্যদেরকে বলে গিয়েছিলেন যে তোমরা ছন্দে আমার বাণী লিপিবদ্ধ করো না। ছন্দ মানে তৎকালীন সময় সংস্কৃত, প্রতিষ্ঠানের ভাষা, ব্রাহ্মণ্যবাদের ভাষা। তিনি সরাসরি তার বাণী ছন্দে লিপিবদ্ধ করতে, অর্থাৎ সংস্কৃতে লিপিবদ্ধ করতে বারণ করে গিয়েছে। এই ছোট্ট একটি কথা ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত দীর্ঘ একটি প্রভাব রেখেছে। যে ভাষাগুলো প্রাকৃত রূপে মানুষের মুখে মুখে ছড়িয়েছিল, যে ভাষাগুলোর কোনো শাস্ত্রগত মর্যাদা ছিল না, যে ভাষাগুলোর কোনো রকমের ধর্মীয় মর্যাদা ছিল না, যেগুলো দেব ভাষার পাশাপাশি একেবারেই প্রাপ্তজনের ভাষা হিসেবে পাতে তোলবার মতো ছিল না, সেই ভাষাগুলো প্রথম ভারতবর্ষের একটা বড় সম্প্রদায় বা একটা বড় দার্শনিকগত ভিত্তি পেল নিজের চর্চা করবার। প্রাকৃত ভাষায় গৌতম বুদ্ধের বলে যাওয়া দর্শন, ভাবনার চর্চা সুদূর প্রসারী প্রভাব ফেলে। দিকে দিকে সংস্কৃতের বাইরে, যেটা এককালে শুধুমাত্র সংস্কৃতের আয়ত্তের মধ্যে ছিল, সংস্কৃতের সাহিত্য চর্চা করা, যে ভাষায় চর্চা করলে কেবলমাত্র সাহিত্যটা পাতে বা জাতে উঠতে পারত, এর বাইরে প্রাকৃত ভাষার সাহিত্য প্রথমবারের মতো প্রকৃত অর্থেই একটা মর্যাদাপূর্ণ আসন লাভের জায়গা পেয়ে গেল গৌতম বুদ্ধের এই বাণীটির মধ্যে। কারণ প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে তার ভাবনা এবং চিন্তা এবং তার দর্শন চর্চা হওয়ার মধ্যে দিয়ে প্রকৃত অর্থে একটি মর্যাদাপূর্ণ জায়গায় প্রাকৃত ভাষাগুলো যাওয়ার সুযোগ শুরু করবে।
এরপর দীর্ঘদিন পর্যন্ত ব্রাহ্মণবাদ এবং সংস্কৃত সঙ্গে গৌতম বুদ্ধ এবং প্রাকৃত ভাষার এই চর্চার একটা দড়ি টানাটানি চলছিল দীর্ঘদিন। সপ্তম অষ্টম শতাব্দী পর্যন্ত, নবম শতাব্দী পর্যন্ত ভারতবর্ষ জুড়ে এর কোন দিকে আসলে পাল্লাটা ঝুঁকে পড়বে সেটা বোঝার কোনো সুযোগ ছিল না। ঠিক এই সময় আবার মধ্য এশিয়াতে ঘটে গেছে একটা ভয়াবহ ঘটনা। সেখানে যে মুসলিম সভ্যতা ছিল, আব্বাসীয় সভ্যতা এবং অন্যান্য যে সভ্যতাগুলো ছিল মধ্য এশিয়া জুড়ে, সেগুলোর পতন ঘটে গেল মঙ্গলদের আক্রমণের ফলে। মঙ্গলদের হাতে পতন ঘটে যাওয়া এই সভ্যতাগুলোর জ্ঞানীগুণী ব্যক্তি থেকে শুরু করে, সৈনিক থেকে শুরু করে সাধারণ মানুষেরা একটা অংশ ব্যাপক হারে ভারতবর্ষের দিকে পাড়ি দেওয়া শুরু করে। এই মানুষগুলো যখন এখানে আসেন তখন ভারতবর্ষের মধ্যে একটু আগে যেটা বললাম যে একদিকে গৌতম বুদ্ধর ছড়িয়ে যাওয়া তার দর্শন, অপরদিকে ব্রাহ্মণ্যবাদী দর্শন দড়ি টানাটানি চলছে। এই গজকচ্ছপ লড়াইয়ে কোন দিকে আসলে জিত আসবে সেটা বোঝার কোনো উপায় ছিল না। সেই উপায়টা বাইরের থেকে আসা একটা শক্তি এই জায়গায় এসে ভারসাম্যের মধ্যে একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। মঙ্গলদের আক্রমণের ফলে মধ্য এশিয়াতে, বাগদাদে, সিরিয়াতে এবং ইরান সহ অন্যান্য জায়গাগুলোর মধ্যে যে মুসলিম সভ্যতা ছিল, সেই সভ্যতা ধসে পড়ার ফলে সেখান থেকে ব্যাপক আকারে জ্ঞানীগুণী ব্যক্তি থেকে শুরু করে, সৈনিক থেকে শুরু করে সাধারণ মানুষেরা ভারতবর্ষে এসে পাড়ি জমাতে শুরু করে। এবং যেহেতু ভারতবর্ষে এখন চূড়ান্ত অস্থিরতা বিরাজ করছে, ফলে এই নতুন ভাষার সংস্কৃতি জনগোষ্ঠী সরাসরি তাদেরকে আটকানোর কোনো ক্ষমতা ভারতবর্ষের শাসক গোষ্ঠীর তখন ছিল না। এবং উত্তর ভারত জুড়ে তখন এই নতুন ভাষা এবং নতুন চিন্তা এবং নতুন দর্শনধারী একটা নতুন শাসক শ্রেণীর উত্তর ভারতে নিজেদের ক্ষমতা পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। উত্তর ভারতে তখন যে ভাষাগুলো চলছিল, দিল্লি, লাহোর, আশেপাশের জায়গাগুলোতে, সেটা ছিল প্রাকৃতিক একটা শাখা। এটাকে বলতো খড়ি বলি। খড়ি বলি মানে হচ্ছে যে ভাষার প্রথম দিককার শব্দগুলো একটু ধাক্কা মারে, দাঁড়িয়ে থাকে, খাড়া হয়ে থাকে। যেমন উর্দুতে আপনারা যখন কথা শুনবেন তখন দেখবেন যে বাংলায় আমরা যখন কথা বলি, আমি যে কথাগুলো বলছি আপনারা খেয়াল করে দেখবেন এটা গড়িয়ে গড়িয়ে এগোচ্ছে। উর্দুতে কথা বললে সেটা গড়িয়ে গড়িয়ে এগোয়। যেমন কাশ পুছো কে মুদ্দবা ক্যা হ্যায়, লক্ষ্য করুন প্রত্যেকটা শব্দের শুরুতে একটা খাড়া ধাক্কা আছে। हम भी तस्लीम के खूं डालेंगे, हम भी तस्लीम की खूं डालेंगे, বেনিয়াজি তেরি আদত কি সহি। লক্ষ্য করছে প্রত্যেকের শব্দের মধ্যে একটা দাঁড়িয়ে থাকা ব্যাপার আছে। আর আমরা যখন বাংলা বলি, বাংলার বৈশিষ্ট্যটাই হচ্ছে অনেক কোমল, ছুঁয়ে ছুঁয়ে যায়, গড়িয়ে গড়িয়ে যায়, এটার মধ্যে একটা কোমলতা বিরাজ করে। উর্দুতে ক্ষেত্রে সেটা ভিন্ন। উর্দুটি আদি যে রূপ সেটা খড়ি বলি, যার বৈশিষ্ট্য সেটা খাড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। আবার অনেকে বলে থাকে যে এই ভাষায় যারা কথা বলতেন তারা দরবারে ঢুকলে বসবার অনুমতি সুযোগ ছিল না। একেবারে হাটে বাজারে গরিব বুড়বা লোক এটা দরবারে ঢুকে বসবার অনুমতি পেতেন না, খাড়া হয়ে থাকলে। এই জন্য এই ভাষায় যারা কথা বলতেন সে ভাষাটাকে বলতেন খড়ি বলি। গরিব বুড়বা লোকের ভাষা, সোজা কথা, যাদের মান সম্মান নাই, দরবারে গেলে কোনায় দাঁড়িয়ে থাকে, বসবার কোনো অনুমতি নেই। যাই হোক, ভাষার নাম ছিল খড়ি বলি। এখন নতুন যে শাসক গোষ্ঠী উত্তর ভারতের দিকে এসে প্রতিষ্ঠা করলো নিজেদের রাজ্য, নিজেদের ক্ষমতা, তারা রাষ্ট্রভাষা হিসেবে প্রাতিষ্ঠানিক বা তাদের প্রশাসনিক ভাষা হিসেবে যেটাকে দাঁড় করানো সেটা হচ্ছে ফার্সি। ফার্সির সঙ্গে সঙ্গে ভারতবর্ষে নতুন যারা এলেন তারা বিভিন্ন মধ্য ভারতের ভাষাভাষী গোষ্ঠীর লোক। ফার্সি ভাষী, উজবেক, তুর্কি, তাজিকিস্তানি, দাগিস্তানি, বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর লোকজন এখানে এলেন। তারা যে ভাষায় কথা বলতেন সেই ভাষার সঙ্গে ফার্সির মিল ছিল। এবং ফার্সির কথা বলার সঙ্গে যে খড়ি বলি, উত্তর ভারতের যে বুলিটা ছিল, সেই বুলির যে কথা বলার বৈশিষ্ট্য তার মিল ছিল। ফলে বিভিন্ন ভাষা চলমান যেগুলো ছিল তার মধ্যে ওই শাসক গোষ্ঠীর নতুন চলমান প্রশাসনিক ভাষার সঙ্গে নতুন যে জনগোষ্ঠী গড়ে উঠলে, জনগোষ্ঠীর সঙ্গে ওই এলাকার উত্তর ভারতের জনগোষ্ঠীর খড়ি বলির মিল ঘটে যাওয়ার সুযোগটা ঘটলো। কারণ এই ভাষার বলার ধরনটার মধ্যে মিল আছে। দুটোই শব্দগুলোর যে অদ্য ধ্বনি, সে ধ্বনিটার মধ্যে একটা খাড়া ভাব বিরাজমান, ধ্বনিগত বৈশিষ্ট্যের মধ্যে। ফলে এই নতুন
জনগোষ্ঠী, নতুন সভ্যতা, নতুন সংস্কৃতি যারা মধ্য এশিয়া থেকে এলেন, তাদের সঙ্গে উত্তর ভারতের সাধারণ জনগোষ্ঠী যারা খড়ি বলিতে কথা বলতেন, তাদের সঙ্গে মিলে একটা নতুন ভারতীয় ভাষার জন্ম নেয়, যে ভাষাটাকে তৎকালীন সময় বলা হতো হিন্দি। সেই হিন্দি কিন্তু কোনো মতে আজকে মোদি যে মিত্র বলে যে হিন্দি ভাষায় কথা বলেন, সেই হিন্দি ভাষা নয়। সেই হিন্দি মানে হচ্ছে আজকে যাকে আমরা উর্দু বলি, সেই উর্দুকে বলা হতো তখন হিন্দি। কেন হিন্দি? হিন্দি কয়েকটা অর্থ তৎকালীন সময় প্রয়োগ করা হতো বা মেনে নেওয়া হতো। আচ্ছা, তো হিন্দি প্রথমত বলা হতো হিন্দি হচ্ছে যা ভারতীয় নয় তার তুলনায় যা ভারতীয় তাকেই বলা হতো হিন্দি। হিন্দি কেন? কারণ সিন্ধু নদের অপর পারের দিকে যারা কাছাকাছি ছিলেন, তাদের মুখের ভাষায় স শব্দটা উচ্চারিত না হওয়ার ফলে সটাকে হ রূপে উচ্চারণ করা হতো। ফলে সিন্ধু নদীর পাড়ে যারা বাস করতেন তাদেরকে বলা হতো সিন্ধু, যেহেতু তারা উচ্চারণ করতে পারতেন না, সিন্ধু ঠিক পরের দিকে ইরানের কাছাকাছি জনগোষ্ঠীর লোকেরা, বালুচিস্তানের কাছাকাছি লোকেরা, তারা সিন্ধুকে বলতেন হিন্দু। এবং সিন্ধু নদীর পাড়ে যে জনগোষ্ঠী ছিলেন তাদের সবাইকে বলা হতো হিন্দু। হিন্দু কোনো ধর্মের নাম নয়, হিন্দু একটি সংস্কৃতির নাম এখন বলা হয়। তারও আদিরূপ আসলে হিন্দু আসলে একটি ভৌগোলিকভাবে জনগোষ্ঠীর একটা, যাকে বলা হয় ইংরেজিতে বলে আমব্রেলা টার্ম, বাংলায় কি বলে একে, যাই হোক আমব্রেলা টার্ম বোঝা গেলেই হলো। ভাষার মানেই হচ্ছে বুঝতে পারা, যদি বোঝা যায় তাহলেই হয়ে গেল। আমব্রেলা টার্ম হচ্ছে হিন্দু, মানে হচ্ছে একটা নদী তীরবর্তী বিশাল যে জনগোষ্ঠী পুরো অঞ্চল জুড়ে যারা বাস করে তাদেরকে সিন্ধুর ওই পারের লোকেরা ডাকতো হিন্দু। তার মানে হিন্দি শব্দটার একটা মানে হচ্ছে যা হিন্দুস্তানি নয়, ভারতীয় নয়, তার পাশাপাশি তার বিকল্প রূপে যা ভারতীয় তাই হচ্ছে হিন্দি, এটা একটা অর্থ। দ্বিতীয়টা হচ্ছে যেটা গ্রিয়ারসনের নাম আপনারা জানেন, যে বিখ্যাত ভাষাতত্ত্ববিদ, ভাষাতাত্ত্বিক বিশাল উনি গবেষণা চালিয়েছিলেন ভারতবর্ষ জুড়ে। গ্রিয়ারসন যেটা বলতেন যে একদিকে হচ্ছে আপনার সিরহিন্দের দিকের জায়গা পশ্চিমে, আর পূবে হচ্ছে বানারস। এই বিশাল অংশটা জুড়ে যে অনেকগুলো ভাষায় কথা বলা হয়, সেই সমস্ত ভাষাগুলোকে গ্রিয়ারসন এবং আমাদের সুনীতি চট্টোপাধ্যায় তারা এগুলোকে বলতেন একটা আরেকটা আমব্রেলা টার্ম। এই সমস্ত ভাষাগুলোকে, সেই ভাষাগুলোর আমব্রেলা টার্ম হচ্ছে হিন্দি। সেই ভাষাগুলোর মধ্যে রয়েছে আর যে খড়িবলির নাম বললাম, কনৌজি, বুন্দেলি, পাঞ্জাবিও তার অংশের মধ্যে পড়তে পারে। এই সমস্ত ভাষাগুলোকে নিয়ে একটা আমব্রেলা টার্ম বলে বলা হতো তাদেরকে হিন্দি। এই সমস্ত ভাষাগুলো ছত্তিশগড়ি এই ভাষার অংশ। এই সবগুলো যে ভাষা, যেগুলো প্রত্যেকটাই বর্তমানে একটা আলাদা স্বতন্ত্র ভাষারূপে স্বীকৃত, এই সবগুলো ভাষাকে একসঙ্গে বলা হচ্ছে হিন্দি ভাষা। পশ্চিমের দিকে গেলে হচ্ছে পশ্চিমা হিন্দি, পূবের দিকে গেলে হচ্ছে পূবের হিন্দি বা পূর্বী। কিন্তু সেটা কোনো মতে আজকে আবার বলে দেই, ভারতে যে হিন্দি ভাষাকে মানে প্রচার করা হচ্ছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সেই হিন্দি ভাষা। তৃতীয়ত, আজকে যে মোদি যে হিন্দি ভাষায় কথা বলে থাকেন সেই হিন্দি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে দীর্ঘ রূপখানি দিলাম, পরিচয়খানি দেওয়ার চেষ্টা করলাম, আমি যে একটা গতি আনা শুরু করছি, সেটার মধ্যে একটা রূপ খেয়াল করে দেখবেন যে আজকে যাকে উর্দু বলে ডাকছি আমরা, সেটার নাম ছিল হিন্দি। আমির খুসরো বলে বলা থেকে যে প্রথম তিনি এই হিন্দি ভাষায় বা হিন্দি ভাষায় কবিতা রচনা করা শুরু করে থাকেন। তিনি তার গুরু বা তার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়া যখন গত হন, তিনি তখন তার সম্রাটের সঙ্গে দিল্লির বাইরে ছিলেন। ফিরে যখন এসছেন তখন দেখেন যে তার প্রিয় গুরু, তার প্রিয় মুর্শিদ মারা গেছেন। আমির খুসরোকে নিজামুদ্দিন আউলিয়া এতই ভালোবাসেন যে তিনি বলেছিলেন, যদি শাস্ত্রের বাধা না থাকতো আমি বলতাম আমির খুসরো আর আমাকে যেন এক সমাধিতে কবর দেওয়া হয়। সেই গুরু যখন মৃত্যুবরণ করার খবর পেলেন, আমির খুসরো ফিরে এলেন যখন তিনি দিল্লিতে, তখন তিনি তার গুরুর সমাধির পাশে দাঁড়িয়ে যে কবিতাকে উচ্চারণ করেছেন আপন মনে, সেই কবিতাটা হচ্ছে আজকের উর্দুর আদিতম রূপ। লক্ষ্য করে দেখবেন কবিতা ছিল বলছে, গোরি সোয়ে সে যে পর মুখ পর ডারে কেস, চল খুসরো তো ঘর আপনি আন্ধেরা ভায়ো চৌদেশ। অর্থটা শুনলেই বুঝবেন যে কতটা ভারতীয় এই ভাবটা। আপনি বলছেন যে সুন্দর শুয়ে আছে মাটির বিছানায়, তার আদিগন্ত কালো চুলে এসে ঢেকে রেখেছে নিজের সুন্দর মুখ। হে খুসরো, তুমিও তোমার ঘরে চলো, দেখো চারিদিকে অন্ধকার নেমে আসছে।
লক্ষ্য করে দেখুন যেটা পুরোপুরি একটা ভারতীয় রূপ, যে শুনলেই মনে হবে যেটা আমার আপনার মনের মধ্যে যে ভাষাটা আকুলি বিকুলি করে, যে ভাষায় আমরা যতটা বলি তার চেয়ে বেশি না বলতে পেরে দুঃখ পাই, সে অনুভূতিটা আসলে এইভাবেই প্রকাশ করতে হয়। আমির খুসরোর পরবর্তীকালে আরেকটা ঘটনা ঘটে গেল। আকবর যখন বিশাল একটি অংশ নিয়ে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়ে দিলেন, তখন অপরদিকে বাদশাহ আকবরের আধিপত্যের জায়গা থেকে ভারতবর্ষ থেকে শুরু করে ইরান থেকে শুরু করে যে সাম্রাজ্যগুলো ছিল, এই সাম্রাজ্যগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বাদশাহ আকবরের প্রতিদ্বন্দ্বী ছিল ইরান এবং তৎসংলগ্ন এলাকার সাফাভি সাম্রাজ্য। সাফাভি সাম্রাজ্য যেহেতু একটা ধর্মীয় ভাবাবেগ বা আদর্শকে সামনে রেখে নিজেদের প্রাধান্যকে বিস্তার করবার কৌশল গ্রহণ করেছিল, বাদশাহ আকবর তার বিপরীত দিকে গেলেন। তিনি তার রাষ্ট্রনৈতিক আধিপত্যকে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য ধর্মের বদলে একেবারে যাকে বলা হয় প্রাত্যহিক জীবনের যে ভাষা, সে ভাষাগুলোকে ব্যবহার করে তার নিজের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় আধিপত্য বিস্তার ঘটানোর কৌশল গ্রহণ করলেন। তারই একটা বৈশিষ্ট্য, তারই একটা অন্যতম লক্ষণ আপনারা দেখতে পাবেন, তার প্রচার করা দ্বীন-এ আকবরী বা শ্রেষ্ঠ ধর্মের প্রয়াসের মধ্যে দিয়ে তিনি এখানে ভারতবর্ষের মানুষকে এক করতে যাচ্ছেন। হিন্দু ধর্ম নয়, মুসলিম ধর্ম নয়, অন্য কোনো ভারতীয় ধর্ম নয়, সবগুলোকে বাদ দিয়ে একটা ইহলৌকিক ভাষায় গড়ে তোলা নতুন ধারণা। তার পরবর্তীকালে দারা শিকো নাম আপনারা জানেন, যে দারা শিকো আওরঙ্গজেবের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। যে দারা শিকো মজমাউল বেহরাইন নামে গ্রন্থ লিখেছিলেন, যার অর্থ হচ্ছে দুই সমুদ্রের মিলন। একদিকে হিন্দু দর্শন, অপরদিকে মুসলিম দর্শন, এই দুই সমুদ্রের মিলন ঘটাতে তিনি চেয়েছিলেন মজমাউল বেহরাইন, মানে দুই সমুদ্রের মিলন নামে একটি গ্রন্থ লিখে, যেটার মধ্যে তিনি দুই ধর্মের ভাবনার মধ্যে কোথাও মৌলিক ফারাক নেই এটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যে দারা শিকো তার সময়কালে ফ্রান্স থেকে আসা খ্রিস্টান মিশনারিদের হাত দিয়ে রেনে দেকার্তের মৃত্যুর মাত্র 10 বছরের মধ্যে ফার্সি ভাষায় ডিসকোর্সেস অন মেথডের অনুবাদ করেছে। মাত্র দেকার্তের মৃত্যুর 10 বছর পর, যখন ফ্রান্সেও দেকার্তের বইখানি সবাই পড়ে ওঠেনি, তখন এটি লাহোরে বসে দারা শিকো ফার্সিতে অনুবাদ করেছেন। এই দারা শিকোর চিন্তা বা ভাবনার জায়গাখানি দেখতে পাচ্ছেন যে কেমন করে মোগল সমাজের মধ্যে দিয়ে ইহলৌকিক চিন্তার মধ্যে দিয়ে রাষ্ট্রনৈতিক জমিনকে তৈরি করার চেষ্টা চালু হয়ে গেছে। পরবর্তীকালে যেটা ঘটল, শাহজাহান যখন দিল্লিতে তার রাজধানী নিয়ে এলেন, একটা নতুন দেয়াল ঘেরা রাজধানী তিনি স্থাপন করলেন। এই দেয়াল ঘেরা রাজধানীটাকে বলা হতো উর্দু-এ মুয়াল্লা। উর্দু শব্দের অর্থ কিন্তু ভাষা নয়। একটা প্রচলিত কথা আছে যেটা খুব প্রবলভাবে সাধারণের প্রতিষ্ঠিত, যে উর্দু মানে হচ্ছে একটা ভাষার নাম, আর উর্দু শব্দের অর্থ হচ্ছে সেনা ছাউনি। সুতরাং উর্দু ভাষাটা জন্ম নিয়েছে সেনা ছাউনির মধ্যে। একটা মৌলিক ভুল ভেঙে যাওয়া দরকার। উর্দু শব্দের অর্থ সেনা ছাউনি নয়, উর্দু শব্দের অর্থ হচ্ছে রাজদরবার। রাজদরবারটা কিরকম রাজদরবার? মধ্য এশিয়াতে যেখানে মোগলদের উৎস, সেখানে যে রাজদরবার তৈরি করা হতো, সেই রাজদরবারগুলো তৈরি করা হতো ইট কাঠ পাথর দিয়ে নয়। বিশাল বিশাল রাজদরবার বা শহর তৈরি করা হতো রাজধানী, কিন্তু সেগুলো যেন কোনো মতে যে কোনো মুহূর্তে চাইলেই সরিয়ে ফেলা যায়, স্থানান্তর করা যায়, সেই মতো করে রাজদরবারগুলো রাজধানীগুলো তৈরি করা হতো। ফলে যখন বাদশাহ শাহজাহান, মোগল বাদশাহ, দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করলেন, প্রথম লক্ষ্য রাখবেন শাহজাহানের আগে কিন্তু দিল্লিতে কোনো মোগল বাদশাহ তাদের রাজধানী নিয়ে আসেননি। আকবরও নয়, বাবরও নয়, কেউ নয়। শাহজাহান প্রথম যখন দিল্লিতে তার রাজ দরবার নিয়ে এলেন, রাজধানী নিয়ে এলেন, সেই রাজধানীর নাম হলো শাহজাহানাবাদ বা উর্দু-এ মুয়াল্লা। মুয়াল্লা মানে হচ্ছে আলী শব্দের অর্থ হচ্ছে প্রথম, সর্বোচ্চ, মহত্তম। মুয়াল্লা মানে হচ্ছে সর্বোত্তমদের মধ্যে সর্বোত্তম, আর উর্দু মানে হচ্ছে রাজদরবার। দিল্লির নাম হলো উর্দু-এ মুয়াল্লা, মানে সর্বোত্তম রাজ দরবার। এবং সেই সর্বোত্তম রাজ দরবারে যে ভাষায় কথা বলা হয় তার নাম হচ্ছে জুবানে উর্দু-এ মুয়াল্লা, অর্থাৎ সর্বোত্তম রাজ দরবারের ভাষা। যেহেতু শাহজাহানের পর থেকে দিল্লির আশেপাশে, এই যে বললাম তার আগের থেকেই খড়ি বলির সঙ্গে মিশনের নতুন ভাষা তৈরি হয়েছে, যাকে হিন্দি বলা হয়। এই হিন্দি ভাষাই ছিল দিল্লির আশেপাশ থেকে সমস্ত জায়গা জুড়ে
প্রচলিত মুখের ভাষা, এবং বাচ্চারাও ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে যখন নিবিড়ভাবে মেশানো শুরু করলেন, তখন নিবিড়ভাবে তারা ভারতীয় এই ভাষাটির চর্চা শুরু করলেন। এই ভাষায় তারা কবিতা লেখা শুরু করলেন, হোলি উৎসবে এই ভাষায় গান গাওয়া শুরু হলো, বসন্ত পঞ্চমীতে এই ভাষায় গান গেয়ে গেয়ে দিল্লির রাজপথের মধ্যে নারী পুরুষেরা তাদের শোভাযাত্রা বের করল। ফলে দিল্লির এই ভাষাটাই হলো জুবানে উর্দুয়ে মুয়াল্লা, যেটাকে পরবর্তীকালে জুবানে উর্দুয়ে মুয়াল্লা বাদ দিয়ে ছোট্ট করে ইংরেজরা ডাকা শুরু করলো উর্দু নাম। এখন তাহলে কথা হচ্ছে, এই যে আমি বললাম যে হিন্দি তখন কোনো অস্তিত্ব ছিল না, হিন্দিটা তাহলে কোত্থেকে এলো? মজার ব্যাপার, ইংরেজরা 1801 সালে টিপু সুলতান শেরে মহীশূর টিপু সুলতানকে পরাজিত করবার বর্ষপূর্তি পালন করবার জন্য একখানি কলেজ স্থাপন করে। তার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজে 1801 সালে প্রথম দিকেই গ্রিয়ারসন, যে তার পরবর্তীকালে তার আগের দিকে জন গিলক্রিস্ট, বিখ্যাত ভাষাতাত্ত্বিক, বিশিষ্ট পণ্ডিত জন গিলক্রিস্ট, লল্লুলাল, সুহেলি মিশ্রা, এই পণ্ডিতদেরকে, সংস্কৃত ভাষায় বিশেষজ্ঞ পণ্ডিতদেরকে একটা দায়িত্ব দেন। দায়িত্বটা হচ্ছে, যেহেতু হিন্দি আজকে থেকে উর্দু নামে ডাকি, সেই ভাষাটা যেহেতু এর আগ পর্যন্ত চর্চা হতো যে দরবারে, সে দরবারটা ছিল, সেই দরবারে যারা রাজা ছিলেন তারা ছিলেন মুসলিম, যেহেতু এটা লেখা হতো পার্সিয়ান স্ক্রিপ্টে, ফার্সি লিপিতে, সুতরাং এটা জন গিলক্রিস্টের মতে মুসলিমদের ভাষা। এখন জন গিলক্রিস্ট মহা বিপদে পড়ে গেলেন যে এই যে কোটি কোটি হিন্দু জনগোষ্ঠী ভারতবর্ষের, তাদের ভাষাটাকে লক্ষণীয় ব্যাপার যে জাতীয়তাবাদের কথা আপনারা বলছিলেন, জাতীয়তাবাদ ধারণাটাই ইংরেজদের আগে, ঔপনিবেশিক শক্তিগুলো ভারতবর্ষে আসার আগে এই জাতীয়তাবাদের ধারণায় ভারতবর্ষে কোথাও ছিল না। যেমন কার্ল মার্কস বলেছিলেন এই প্রাচ্য নিয়ে কথা বলতে গিয়ে, যে কেন প্রাচ্যের ইতিহাসকে ধর্মের ইতিহাস বলে মনে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে কার্ল মার্কসের কাছে মনে হয়েছে। আবার অপরদিকে কার্ল মার্কস একই কথা বলেছিলেন যে রাষ্ট্রের মধ্যে এখানে রাজা এবং রাষ্ট্র, যাকে বলা হয় সমতল, একই ক্ষমতা তারা গ্রহণ করে, একে অপরের বিমূর্ত ধারণা হচ্ছে রাজা এবং রাষ্ট্র, যে রাষ্ট্র সেই রাজা, যে রাজা সেই রাষ্ট্র। এবং ভারতে ইংরেজরা আসার আগ পর্যন্ত কোথাও ব্যক্তিগত সম্পত্তির ধারণাটাই ছিল না। এই ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছু ছিল না, রাষ্ট্রের সমস্ত কিছুর মালিক হচ্ছে রাজা নিজে। তিনি রাষ্ট্রের বা সাম্রাজ্যের ব্যক্তিত্বায়ন বলতে পারেন, ইংরেজিতে যাকে বলে পার্সনিফিকেশন। ফলে জাতীয়তাবাদের কোনো প্রয়োজন ছিল না ভারতবর্ষে ইংরেজরা আসার আগ পর্যন্ত। ফলে রাজা যে ভাষারই, যে ধর্মের মানুষ হন, যে ভাষায় কথা বলা মানুষ হন, জনগণের কাছে রাজা কিন্তু ধর্মের প্রতিনিধি নন। জনগণের কাছে রাজা, রাজবংশ হচ্ছে রাষ্ট্রের বিমূর্ত প্রতিনিধি। কিন্তু যেহেতু গিলক্রিস্ট সাহেব নিজে পাশ্চাত্যের লোক, যারা আজকের এই বিশ্বব্যাপী গিলে খাওয়া জাতীয়তাবাদের জন্ম দিয়েছে, তিনি বুঝতে পারলেন না যে ভাষার সঙ্গে ভারতবর্ষে ধর্মের, জাতির কোনো সম্পর্ক থাকে না। এ প্রসঙ্গে বলে রাখি, উর্দু এমন একটি ভাষা যে ভাষার কোনো জাতির সঙ্গে সম্পর্ক নেই। আপনার যে ভাষাগুলোর কথা এখন বলছিলেন, প্রত্যেকটা ভাষার সঙ্গে জাতির সম্পর্ক আছে। প্রত্যেকটা ভাষা, আপনি ফরাসি ভাষা বললে ফরাসি জাতি, জার্মান ভাষা বললে জার্মান জাতি, ইংরেজি ভাষা বললে ইংরেজি জাতি, কিন্তু উর্দু ভাষার সঙ্গে কোনো জাতির সম্পর্ক নেই। যখন পাকিস্তান গঠিত হয় তখন ইবনে ইনসা নামে একজন কবি একটা কবিতা লিখেছিলেন, তার কয়েকটা লাইন আপনাদের শুনিয়ে যাই। এটা বলছেন যে हिंदुस्तान में कौन, अंग्रेज में कौन रहता है, इंग्लैंड में कौन रहते हैं, इंग्लैंड में अंग्रेजी कौन रहते हैं, जर्मन में कौन रहते हैं, जर्मन में जर्मनी कौन रहते हैं। इन्हीं को बोलते बोलते नहीं बोलते शेषे, पाकिस्तान में क्या पाकिस्तानी रहते हैं? नहीं, पाकिस्तान में पंजाबी रहते हैं, बलूच रहते हैं, सिंध रहते हैं, पठान रहते हैं। या पाकिस्तान क्यों बना है? गलती हो गया, माफ कीजिएगा, आइंदा नहीं होगा। মানে ভাষা নিয়ে উনি বলছেন যে ইংল্যান্ডে কে থাকে, ইংরেজ থাকে, জার্মানিতে কে থাকে, জার্মান থাকে, ইরানে কে থাকে, ইরানি জাতি থাকে, তো পাকিস্তানে কি পাকিস্তানি জাতি থাকে? বলে না, পাকিস্তানে বালুচ থাকে, পাঞ্জাবি থাকে, সিন্ধি থাকে, পাঠান থাকে। আমরা পাকিস্তান কেন বানালাম?
হাত জোর করে বলছি, মা ক্ষমা করে দেবেন, ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না। তো এই ভাষার সঙ্গে যারা পাকিস্তানের সঙ্গে উর্দু ভাষাকে গুলিয়ে ফেলেন, এক করে ফেলেন, তাদের জন্য তো গুরুত্বপূর্ণ এই কবিতাটি। উর্দু ভাষার সঙ্গে কোনো জাতির কোনো সম্পর্ক, কিন্তু গিলক্রিস্ট এটা বোঝার কথা নয়। তিনি হচ্ছে সেই জাতীয়তাবাদী ইউরোপের প্রতিনিধি যারা জাতীয়তাবাদ নামে ধারণাটি প্রাচ্যে প্রথিত করেছে। ফলে তিনি বুঝতে পারলেন না যে এখানে ভাষার সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, সাম্রাজ্যের সঙ্গে, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে জাতীয়তার, ধর্মের, বর্ণের কোনো সম্পর্ক নেই। ফলে তার কাছে মনে হলো উর্দু যেহেতু পার্সিয়ান লিপিতে লেখা হয়, এটা যেহেতু যে রাষ্ট্র ক্ষমতা যারা ব্যবহার করতেন, যারা এটি চর্চা করতেন, তাদের অধিকাংশ যেহেতু ছিলেন শিক্ষিত জনগোষ্ঠীদের মধ্যে মুসলিম, সুতরাং এটি মুসলিমদের ভাষা। গিলক্রিস্টের পশ্চিমা বুদ্ধিতে এইটুকুই প্রধান, এবং এইটুকুর পর তার মাথায় আরো বড় গন্ডগোল লেগে গেল। তাহলে এই যে কোটি কোটি হিন্দু, তাদের ভাষা করি, মুসলমানদের যদি ভাষা থাকে, হিন্দুদের জন্য একটা ভাষা থাকতে হয়, সেই ভাষা কোথায় খুঁজে বেড়াবেন আপনি? যারা অস্তিত্বই নেই, এটাকে আপনি খুঁজে পাবেন করে কি করে? এটা অন্ধকার ঘরের মধ্যে কালো বিড়ালকে খুঁজছেন, যে কালো বিড়ালটি ঘরের মধ্যে নেই। ফলে শেষ পর্যন্ত ইংরেজদের বুদ্ধি তো, তিনি ফোর্ট উইলিয়াম কলেজের যেরকম সাদেরি মিশ্রা, পণ্ডিত লল্লুলাল, তাদেরকে একটি বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। আজকের ভাষা, এটা সবাই ভালো বুঝবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, পুরনো ইংরেজিতে বলে কমিশন করা হলো তাকে। তোমরা হিন্দু জনগোষ্ঠীর জন্য একখানে সাহিত্য তৈরি করা যায়, রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবহার করা যায় এমন একটি ভাষা তোমরা তৈরি করো। পণ্ডিত যারা ছিলেন লল্লুলাল মহাশয়রা মহা বিপদে পড়ে গেলেন। যে ভাষা নেই সে ভাষা তারা কেমন করে তৈরি করবেন? তারা তখন সহজ কাজটা করে, ওই যে হিন্দি ভাষা ছিল, ওই হিন্দি ভাষাটা থেকে আরবি, ফার্সি, তুর্কি, উজবেকি যত শব্দ ছিল, সমস্ত শব্দগুলোকে তারা ছাড়িয়ে বাদ। ব্যাকরণ এক রইল, সিনটেক্স এক রইল, তার ক্রিয়াপদের যে ব্যবহার পুরোটা এক রইল। এবং ওই তিনটে জিনিসই কিন্তু একটা ভাষাকে তৈরি করে, ব্যাকরণ, তার সিনটেক্স এবং তার ক্রিয়াপদের ব্যবহার, এই তিনটে অভিন্ন রইল। তার মধ্যে থেকে তারা বাদ দিয়ে দিলেন কি? ফার্সি, আরবি, তুর্কি, উজবেকি যত ভাষাগুলো ছিল ওই সমস্তগুলো তারা বাদ দিয়ে সেই জায়গায় সংস্কৃত বহুল শব্দগুলো, ব্রজ ভাষা থেকে, আউদি ভাষা থেকে শব্দ দিয়ে এসে একটা নতুন ভাষা দাঁড় করালেন। এবং যেহেতু হিন্দুদের ভাষা হতে হবে, তারা নাগরী লিপি বা দেবনাগরী নাগরী লিপি দিয়ে সেই ভাষাটা লিখে গিলক্রিস্ট সাহেব মহাশয়ের সামনে উপস্থাপন করে বললেন যে নীল মহাশয়, হিন্দুদের জন্য ভাষা তৈরি হয়ে গেছে। সেই ভাষাই হচ্ছে আজকে যে ভাষায় হিন্দুত্ববাদীরা নিজেদের প্রচার করতে অতিশয় স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই ভাষা। আমার বলার ভাষা হচ্ছে যে উর্দু ভাষাকে আজকে আমরা চিনি, সেই উর্দু ভাষা বলতেও কিছু ছিল। যে হিন্দি ভাষাকে আজকে আমরা দেখছি, সেই হিন্দি ভাষা বলতেও কিছু ছিল না। ছিল সাধারণ মানুষের মুখে প্রচলিত একটি ভাষা, যাকে হিন্দি, হিন্দবি, রেখতি, গুজরি, দেহলবি, দক্ষিণী বহু নামে ডাকা। ঔপনিবেশিক আমলে এসে ধর্ম এবং বর্ণের বিভাজনের ভিত্তিতে দুইটি ভাষা তৈরি করা। একটিকে বলা হলো মুসলিমদের ভাষা, অপরটিকে বলা হলো হিন্দুদের ভাষা, এবং হিন্দুদের জন্য একটা আলাদা ভাষা তৈরি করে ফেলা। ফলে এই রাজনীতিটাই পরবর্তীকালে এসে দীর্ঘমেয়াদে 1947 সনে এসে তার পরিপূর্ণ এবং চূড়ান্ত ফল লাভ। বাংলাদেশের ক্ষেত্রে আমি কয়েকদিন দিতে পারবো কি? বাংলাদেশের ক্ষেত্রে এসে এটা কোন রূপ পরিগ্রহ করলো, আমি সেটুকুই বলে দিতে চাই। সেটার সঙ্গে 21 চেতনার কতটুকু মিল বা বেমিল আছে, এটা আপনারা যারা আছেন তারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই, আমি শুধুমাত্র কয়েকটা বাস্তবতা তুলে দিই। বাংলাদেশে যারা উর্দু ভাষায় কথা বলেন, তারা কিন্তু শুধুমাত্র এখান থেকে কিছু দূরে যে জেনেভা ক্যাম্পগুলো আছে, সেই জেনেভা ক্যাম্পের মধ্যে যারা বসবাস করেন, তারাই বাংলাদেশের একমাত্র উর্দুভাষী নন। তারা 3 ভাগে বিভক্ত। এক ভাগ
মোগলরা যখন পূর্ব বাংলায় থেকে তাদের রাষ্ট্র ক্ষমতা দৃঢ় করে ফেলল, তখন সুলতানি আমলে যেসব অভিজাত শ্রেণী ছিলেন তারা মোগলদের হাতে তাড়া খেয়ে ঢাকা, মুর্শিদাবাদ আশেপাশের সমস্ত জায়গা ছেড়ে পূর্ব বাংলার বিভিন্ন প্রান্তের দিকে চলে যায়। বারো ভূঁইয়া এবং অন্যান্য ছোট ছোট জমিদারদের মতো করে তারা পূর্ব বাংলার দুর্গম জায়গাগুলোতে নিজেদের জমিদারি, নিজেদের ক্ষমতাকে পোক্ত করে। এবং তারা ছিলেন এই পূর্ব বাংলার আদি উর্দু ভাষী জনগোষ্ঠী। তাদের বৈশিষ্ট্য ছিল তাদের প্রত্যেকের মাতৃভাষা বাংলা, কিন্তু তারা জ্ঞান চর্চা করতেন, পারস্পরিক ভাষা চর্চা করতেন, একে অপরের সঙ্গে কথাবার্তা বলতেন, সর্বভারতীয় পরিমণ্ডলে যোগাযোগ করতেন উর্দু ভাষার মাধ্যমে। পরবর্তীকালে 1920 সন বা তার আগে পরে যখন বাংলা ভাষায় নজরুল ইসলামরা নতুন করে বাংলা কবিতা লিখে তাদের মনের ভাব প্রকাশ করবার মতো শক্তপোক্ত জমিন তৈরি করলেন, তখন এই জনগোষ্ঠী উর্দু ভাষায় চর্চা করা কবিতা লেখা বাদ দিয়ে দিল। একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে যখন মোগল আমলে ঢাকা ব্যাপক আকারে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল, তখন এখান থেকে দুটো জিনিস সারা ভারতে ব্যাপক পরিমাণে ঢাকাকে কেন্দ্র করে বাণিজ্য হওয়া শুরু হলো। একটা হচ্ছে কাপড়, যেমন নতুন হচ্ছে মসলিন। মোগল আমলে ভারত ঢাকায় তৈরি হওয়া মসলিন মোগলদের অনুমতি ছাড়া অন্য কোথাও দেয়া নিষিদ্ধ ছিল। অপরটি ছিল চা, পূর্ব বাংলার চা। এই বিশাল বাণিজ্যকে নিয়ন্ত্রণ করবার জন্য, এটা পরিচালিত করবার জন্য উত্তর ভারত থেকে বড় বড় ব্যবসায়ীরা ঢাকায় এসে ঘাটে গায়। তাদের নিজেদের ভাষা ছিল উর্দু ভাষা। ফলে ঢাকাতে একটা নতুন জনগোষ্ঠী জন্ম নিল, যারা পরবর্তীকালে বাংলাভাষী জনগোষ্ঠীর সঙ্গে মিলে বিশ্বে সামাজিকভাবে একটা নতুন উর্দু ভাষা তৈরি করলো, যেটাকে ঢাকাইয়া উর্দু বলা হয়, যেটার মধ্যে প্রচুর পরিমাণে আপনি বাংলা শব্দ, বাংলা বাকভঙ্গি আপনি পান। এটা হচ্ছে দ্বিতীয় গোষ্ঠী উর্দু ভাষী জনগোষ্ঠী, যারা পূর্ব বাংলায় উর্দুতে কথা বলে। তৃতীয় হচ্ছে যারা 1947-এর পর বিহার, কলকাতা, আশেপাশের এই অঞ্চল থেকে বাংলাদেশে এসে অবস্থান গ্রহণ করেন। বাংলাদেশে এসে যারা ঠাঁই নেন শরণার্থী হিসেবে, পরবর্তী এখানকার নাগরিক হন। এই জনগোষ্ঠীর বিশাল অংশই, মনে রাখবেন, ধনী মানুষ ছিল না। তারা ছিলেন অতীব দরিদ্র, তারা আদমজি বাংলাদেশ ছিলেন না। তারা ছিলেন সেই মানুষগুলো যারা এক বস্ত্রে আক্ষরিক অর্থে তাদের জন্মভূমি কোনো একজন কাগজের মধ্যে কালি দিয়ে দাগ টেনে দিয়েছে, কেউ একজন মধ্যরাতে গিয়ে ভারতকে ভাগ করে ফেলেছে, এরপর দিন থেকে তাদের হাজার বছরের পুরনো মাতৃভূমি তাদের কাছে বিদেশ হয়ে গেছে। সেই দরিদ্র জনগোষ্ঠীরা ব্যাপক আকারে এই পূর্ব বাংলায় এসে পড়ে এবং তাদের অধিকাংশ উর্দু ভাষী। ব্যাপার এই ধারণাটাও ভুল। একটু আগে আমি যে বললাম যে হিন্দি বলতে কতগুলো ভাষাকে বলা হয়, এই বিভিন্ন ভাষার জনগোষ্ঠী কিন্তু তারা অনেকে। আমাদের এই ক্যাম্পগুলোর মধ্যেও কিন্তু সবাই উর্দু ভাষী নন। এখানে ব্যাপক আকারে ব্রজবুলিতে কথা বলেন, এই ভাষায় কথা বলে থাকেন, বিহারের দিককার হিন্দির ডায়ালেক্টে কথা বলে থাকেন, এরকম ব্যাপক আকারে জনগোষ্ঠী সেখানে আছেন। ফলে তারা সবাই যে উর্দু ভাষী, এই ধারণাটিও ভুল। পরবর্তীকালে তারা 1971-এর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রহীন হয় এবং দেখা যায় চিরকালে রাষ্ট্রনৈতিক বিভাজন আসলে প্রকৃত অর্থে যাদের উপর প্রথম কোপটা ফেলে তারা হচ্ছে সেই মানুষ যারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণের অধিকার বা ক্ষমতা রাখেন। তারা কারা? তারা দরিদ্র জনগোষ্ঠী, তারা খেটে খাওয়া মানুষ, যারা চিরকাল রাষ্ট্র নৈতিক সিদ্ধান্তের বলি হয়, যাদের ভাগ্য নির্ধারিত হয় এখান থেকে একটু দূরে সংসদ ভবনে, যে সংসদ ভবনে তারা নিজেরা কখনো যেতে পারেন না, তাদের প্রতিনিধিতাও প্রকৃত অর্থে যারা, তারা কখনো যেতে পারেননি এখন পর্যন্ত, অন্তত আমাদের এই ভূখণ্ডে নয়। ফলে 1971 সালে যখন আবার এই জনগোষ্ঠী তাদের রাষ্ট্র হারিয়ে ফেলে, তখন এই জনগোষ্ঠীর সামনে আবার নতুন করে একটা অনিশ্চয়তা দেখা। তবে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা এই দেশেরই নাগরিক হয়ে থাকবেন। হাইকোর্টে তারা মামলা করেছিলেন
বাংলাদেশের হাইকোর্ট তাদেরকে বলেছে যে তোমাদের নাগরিকত্ব মামলা করে নেওয়ার কিছু নেই, কারণ বাংলাদেশের নাগরিকত্বের আইন অনুযায়ী তোমরা যারা এখানে জন্মেছ তারা প্রত্যেকে জন্মসূত্রে এই দেশের নাগরিক হয়ে গেছে, ফলে তোমাদের মামলা করে নতুন করে নাগরিকত্ব নেওয়ার মতো কোনো ব্যাপার নেই। কিন্তু তাদের মুখের ভাষা, যে ভাষায় তারা কবিতা বলতেন, যে ভাষায় তারা মায়ের মুখে ঘুম পাড়ানো গান শুনতেন, সেই ভাষা বাংলাদেশে এখন মৃতপ্রায়। আর 10 বা 15 বছর পর বাংলাদেশে আর কেউ উর্দু ভাষায় কবিতা লিখবে না। এখনো 3 থেকে হয়তো গোটা 5 কবি আছেন যারা উর্দু ভাষায় কবিতা লেখেন, ভালো কবিতা লেখেন। আমি তাদেরকে বাংলাদেশের বড় কবি বলি, উর্দু ভাষার বড় কবি না বাংলাদেশে। তারা বাংলাদেশি উর্দু ভাষী বড় কবি নন, আমি তাদেরকে বলি বাংলাদেশের বড় কবি। বাংলাদেশের বড় কবি এবং বাংলা ভাষার বড় কবি বোধহয় একটা ব্যবধান আছে। তো আর বছর 10-15 পরে বাংলাদেশে কেউ উর্দু ভাষায় কবিতা লিখবেন না, এবং খুব সম্ভব 5 বছর পরে, আমি তো জেনে শুনেই বলছি, আমি তাদের সঙ্গে পরিচয় আছে আমার যারা কবিতা লেখেন, গল্প লেখেন উর্দু ভাষায়, আর 5 বছর বা 7 বছর পর বাংলাদেশে কেউ উর্দু ভাষায় ছোট গল্প লিখবেন না। তাদের মধ্যে একজন বড় কবি আহমেদ ইলিয়াস, তার বয়স এখন 87। আহমেদ ইলিয়াস, এত শব্দ আমি থেকে শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, তো আমি তার কয়েকটা ছোট ছোট কবিতা পড়ে আমার আলোচনা শেষ করি। প্রথম কবিতার নাম হচ্ছে কাগজ কা মাকান। দেশভাগের বেদনা তিনি কেমন করে উপস্থাপন করছে দেখুন, যে কাগজের উপর আঁচড় কাটলো, রাতারাতি আমার দেশ বিদেশ হয়ে গেল। কবিতাটা হচ্ছে এরকম, আমি মূলটা পড়ি, আপনাদের কাছে আমি নিবেদন রাখছি যে মূলটা পড়ি, যেহেতু ভাষায় লোকগুলো কবিতা লিখছেন, আর কদিন পর এগুলো আর কেউ পড়বে না তো এই দেশে, হয়তো আমি হয়তো শেষ করছি, তাই না কে জানে। मैं जब कभी सादा कागज का टुकड़ा कहीं पाता हूँ, मेरी उंगलियों में खुद ब खुद जुम्बिशें होने लगती हैं, और फिर कागज पर लकीरों के बनने का अमल शुरू हो जाता है। शुरू हो जाती है ख्याली मका की तामीर। मैं कागज पर दरो दीवार उठाता हूँ, दरवाजे बनाता हूँ, बामों दरीचे सजाता हूँ, घर के सामने बाग में फूल खिलाता हूँ, और जब देखता हूँ अपनी मकान की तस्वीर मुझे खौफ आता है। जिस तरह मैंने अपना मकान खोया है, जमीन और आसमान खोया है, कागज का ये टुकड़ा भी खो न जाए और मैं फिर से बेघर ना हो जाऊं। বাংলাটা পড়ি। কাগজের বাড়ি। যখনই আমি সাদা কাগজের কোনো টুকরো পাই, নিজেই নড়ে ওঠে আঙুল আমার। তারপর কাগজে রেখা আঁকা হয়, শুরু হয়ে যায় রেখা আঁকা, শুরু হয়ে যায় কল্পনার বাড়ি বানানোর কাজ। আমি কাগজে দেয়াল ওঠাই, দরজা বানাই, জানালা অলিন্দ সাজাই আমি সাদা কাগজের ওপর। সাদা কাগজেই আমি ঘরের সামনে বাগানে ফুল ফোটাই। এরপর নিজের বাড়ির ছবি দেখে ওই সাদা কাগজে আমার ভয় লাগে। যেমন করে অতীতে আমি নিজের বাড়ি হারিয়েছিলাম, যেমন করে আমি অতীতে আমার আসমান জমিন হারিয়েছিলাম, যদি এই কাগজের টুকরোটাও হারিয়ে যায়, যদি আমি আবার গৃহহীন হয়ে যাই। শেষ কবিতা। এই উর্দু কবিরা আসলে, এই উর্দু ভাষীরা আসলে যে বেদনাটুকু উপলব্ধি করে। ছোট্ট दहलीज। पहले यहाँ एक मकान था, मकान में दहलीज थी, हम जहाँ रोज मिलते, दोस्तों की गजलें सुनते और अपनी कहानियां सुनाते। फिर एक तूफान आया, मकान उजड़ गया, दहलीज भी उजड़ गई, उजड़ा मकान बन गया, दहलीज नहीं बनी। আমি এখানে আগে এক ঘর ছিল, ঘরে ছিল আঙিনা। আঙিনায় সব দিন দেখা হতো আমাদের বন্ধুদের মধ্যে। বন্ধুরা গজল শোনাতো, আমি তাদের গল্প শোনাতাম। তারপর একদিন
ঝড়ে। ঘর হলো ধূলিসাৎ, আঙিনাও ধূলিসাৎ হলো। তারপর আবার একদিন ধূলিসাৎ ঘর তৈরি হলো, আঙিনার তৈরি হলো। অনেক কথা বলা যায়, অনেক যুক্তির কথা বলা যায়, অনেক জ্ঞানের কথা বলা যায়, কিন্তু বোধহয় যুক্তি বা বুদ্ধি বা জ্ঞান এটা শুধু ক্ষমতার সম্পর্ক আছে। তার চাইতে মানুষের সম্পর্ক, মানুষের বাস্তবতা অনেক ভালোভাবে প্রকাশ করতে পারে, যা তার নাম হচ্ছে বেদনা। বেদনাকে বুদ্ধি দিয়ে আটকানো যায় না, বেদনাকে যুক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে ভুল পথে চালনা করা যায়। ফলে জনগোষ্ঠীর এই ভাষার যুক্তি বুদ্ধির বাইরে গিয়ে আমি বেদনাটুকু দিয়ে শেষ করলাম।